জীবনের যে একটা নীল নকশা আছে সেটা আসলে কোথায় লেখা থাকে? মেন্ডেলের সময় তো শুধু ফ্যাক্টর বলা হতো, সেখান থেকে আজকের ডিএনএ, লম্বা একটা জার্নি। এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, এটাই তো বেশিরভাগ জীবের জেনেটিক তথ্যের মূল আধার, তাও না? একদম। আর রাইবোনিউক্লিক অ্যাসিড মানে আরএনএ, সেটারও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তথ্য বহন করা, প্রকাশ করা এসবে। হ্যাঁ, তো আজকের আলোচনাটা এই আণবিক বংশগতির গোড়ার কথা নিয়ে। মানে কিভাবে এই ছোট্ট অণুগুলো জীবনের এত সব তথ্য ধরে রাখে, আবার সেগুলোকে ব্যবহারও করে। ঠিক। আর এই আলোচনাটা কিন্তু শুধু বায়োলজির গভীরে যাওয়া নয়, এটা জীবনের একেবারে মূল ভিত্তিটা বোঝার চেষ্টা। ধরুন বিবর্তন বা নানা রকম রোগ, এমনকি আজকের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সবকিছুর চাবিকাঠি কিন্তু এই ডিএনএ আর আরএনএর মধ্যেই লুকোনো। এদের গঠন, এদের কাজ, এগুলো বুঝতে পারাটা খুব জরুরি। আচ্ছা, তাহলে ডিএনএর গঠন দিয়েই শুরু করা যাক। এটা তো জানি যে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের একটা লম্বা চেন, পলিমার যাকে বলে। কিন্তু আসল ব্যাপারটা তো এর শেপটা, তাই না? ওই যে প্যাঁচানো সিঁড়ির মতো ডাবল হেলিক্স। হ্যাঁ, ডাবল হেলিক্স। ওয়াটসন আর ক্রিক এই মডেলটা দিয়েছিলেন। তবে এর পেছনে কিন্তু আরও কয়েকজনের অবদান ছিল। ওয়েলকিন্স, রজালিন্ড ফ্র্যাঙ্কলিন। ও হ্যাঁ, তাদের এক্স-রে ডেটা তো খুব গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই। আর ছিলেন আরভিন চারগাফ। তার পর্যবেক্ষণটাও খুব জরুরি ছিল। উনি তো দেখালেন যে ডিএনএতে অ্যাডেনিন এ আর থাইমিন টি সমান সমান থাকে, আবার গুয়ানিন জি আর সাইটোসিন সিও সমান। মানে এ সবসময় টি এর সাথে জোড় বাঁধে আর জি সবসময় সি এর সাথে। একদম। এই বেস পেয়ারিংয়ের নিয়মটা ওয়াটসন আর ক্রিক এই সূত্রটা আর এক্স-রে ডেটা ব্যবহার করেই সঠিক মডেলটা দাঁড় করাতে পেরেছিলেন। দুটো স্ট্র্যান্ড মানে সুতোর মতো অংশ, এরা একে অপরের উল্টো দিকে চলে, মানে অ্যান্টি প্যারালাল, আর হাইড্রোজেন বন্ড দিয়ে জুড়ে থাকে। এই যে নির্দিষ্ট জোড় বাঁধার নিয়ম, কমপ্লিমেন্টারিটি, এটাই কিন্তু ডিএনএর নিজের কপি বা রেপ্লিকা তৈরির ক্ষমতার আসল ভিত্তি। তার মানে এই গঠনটার জন্যই ডিএনএ এত স্থিতিশীল, বংশগতির তথ্য বছরের পর বছর ধরে রাখার জন্য? হ্যাঁ, অনেকটাই তাই। এই ডাবল হেলিক্স গঠনটা রাসায়নিকভাবে আর কাঠামোগতভাবে বেশ মজবুত। তথ্য সংরক্ষণের জন্য এটা খুব দরকারি। কিন্তু একটা প্রশ্ন আছে, মানুষের ডিএনএ নাকি প্রায় 2 মিটার লম্বা হতে পারে। এত লম্বা একটা জিনিস কোষের ওইটুকু নিউক্লিয়াসের মধ্যে ঢুকে কি করে? দারুণ প্রশ্ন। এখানেই আসে ডিএনএ প্যাকেজিংয়ের কনসেপ্টটা। দেখুন, ডিএনএ অণুটা তো ঋণাত্মক চার্জযুক্ত, আর কোষে কিছু প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন, সেগুলো ধনাত্মক চার্জযুক্ত। তো ডিএনএ এই হিস্টোন প্রোটিনের চারপাশে, মানে হিস্টোন অক্টামারের চারপাশে জড়িয়ে যায়। পুঁথির মালার মতো। ঠিক তাই, পুঁথির মালার মতো। এই এক একটা পুঁথিকে বলে নিউক্লিওজোম। এই নিউক্লিওজোমগুলো আবার পেঁচিয়ে আরও ঘন হয়ে ক্রোমাটিন তৈরি করে, সেটাই আরও পেঁচিয়ে ক্রোমোজোম হয়। এভাবেই বিশাল ডিএনএ অণুটা ছোট্ট জায়গায় প্যাক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, দারুণ ব্যবস্থা তো। আর ডিএনএ আর আরএনএর মধ্যে মূল পার্থক্যগুলো যেন কি কে বললেন? ও হ্যাঁ, প্রধানত তিনটে। শর্করাটা আলাদা, ডিএনএতে ডিঅক্সিরাইবোজ, আরএনএতে রাইবোজ। একটা নাইট্রোজেন বেজ আলাদা, ডিএনএতে থাইমিন টি আর আরএনএতে ইউরাসিল ইউ। আর আরএনএর রাইবোজ শর্করাতে একটা অতিরিক্ত হাইড্রক্সিল গ্রুপ ওএইচ থাকে। এটার জন্য আরএনএ একটু বেশি সক্রিয়, কিন্তু ডিএনএর চেয়ে কম স্থিতিশীল। তৈরি হওয়া সেন্ট্রাল ডগমা। একদম, সেন্ট্রাল ডগমা, জীববিজ্ঞানের একটা মূল স্তম্ভ বলা যেতে পারে। সহজ কথায়, ডিএনএতে যে জেনেটিক তথ্যটা আছে সেটা প্রথমে আরএনএতে কপি হয়। এই প্রক্রিয়াটাকে বলে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ? হ্যাঁ, আর তারপর সেই আরএনএতে থাকা কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিড জুড়ে জুড়ে প্রোটিন তৈরি হয়। এটাকে বলে ট্রান্সলেশন। আরএনএ থেকে প্রোটিন। ঠিক। সুতরাং তথ্যের ফ্লোটা মূলত একমুখী, ডিএনএ, আরএনএ, প্রোটিন। অবশ্য পরে দেখা গেছে এর ব্যতিক্রমও আছে, যেমন রেট্রোভাইরাস। রিভার্স ট্রান্সক্রিপশন। এক্স্যাক্টলি, রিভার্স ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া। আর ডিএনএ যে নিজের কপি তৈরি করে, মানে রেপ্লিকেশন, ওটা হয় সেমি কনজারভেটিভ পদ্ধতিতে। মানে প্রত্যেক নতুন ডিএনএ অণুতে একটা পুরনো স্ট্র্যান্ড থাকে আর একটা নতুন। এটা কারা প্রমাণ করেছিলেন জানো? মেসেলসন আর স্টাল। খুব বিখ্যাত একটা পরীক্ষা ছিল ওটা। আচ্ছা, এবার ট্রান্সলেশন প্রক্রিয়াটা, মানে আরএনএ থেকে প্রোটিন তৈরি,
ওখানে নাকি কি একটা কোড ব্যবহার হয়? হ্যাঁ, জেনেটিক কোড মানে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএতে নিউক্লিওটাইডগুলো 3টে করে মিলে একটা কোডন তৈরি করে। প্রত্যেকটা কোডন একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। যেমন ধরুন AUG, এটা মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে বোঝায়। আবার এটাই প্রোটিন তৈরি শুরু করার সিগন্যাল। বাহ! তাহলে এই কোডগুলো পড়েই প্রোটিন তৈরি হয়। হ্যাঁ, এখানে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ও অ্যাডাপ্টার মলিকিউলের মতো কাজ করে। এমআরএনএর কোডন চিনে সেই অনুযায়ী সঠিক অ্যামিনো অ্যাসিডটা নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? রাইবোজোমে। রাইবোজোম হলো সেই মেশিনারি যা এমআরএনএ বরাবর চলতে থাকে আর টিআরএনএর আনা অ্যামিনো অ্যাসিডগুলোকে একটার পর একটা জুড়ে পলিপেপটাইড চেন বা প্রোটিন তৈরি করে। আর এই কোডটা নাকি সব জীবের জন্য একই রকম? প্রায় একই রকম। এটাই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। এই জেনেটিক কোড প্রায় সার্বজনীন, মানে ইউনিভার্সাল। সামান্য কিছু ব্যতিক্রম আছে, যেমন মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে, কিন্তু মোটের উপর একই। ভাবা যায়। তার মানে প্রোটিন তৈরির ভাষাটা ব্যাকটেরিয়া থেকে মানুষ সবার প্রায় এক। আচ্ছা, কিন্তু জিনগুলো তো সবসময় কাজ করে না, তাই না? এগুলোকে কন্ট্রোল করারও তো ব্যবস্থা আছে। অবশ্যই আছে। জিনের প্রকাশ বা এক্সপ্রেশন খুব নিয়ন্ত্রিত একটা ব্যাপার, নাহলে তো মুশকিল। যেমন ওই যে ব্যাকটেরিয়ার ল্যাক অপরণ। ঠিক ধরেছেন। ল্যাক অপারেন একটা ক্লাসিক উদাহরণ। কোলাই ব্যাকটেরিয়া সাধারণত গ্লুকোজ খায়, কিন্তু ধরুন পরিবেশে গ্লুকোজ নেই, ল্যাকটোজ আছে। তখন এই ল্যাক অপারেন সিস্টেমটা চালু হয়ে যায়, আর ল্যাকটোজকে ভাঙার জন্য যে এনজাইমগুলো দরকার সেগুলো তৈরি হতে শুরু করে। আর ল্যাকটোজ ফুরিয়ে গেলে? যেই ল্যাকটোজ শেষ, সিস্টেম আবার অফ। এটা শক্তির অপচয় বাঁচানোর একটা অসাধারণ মেকানিজম। দারুণ। আচ্ছা, মানুষের ক্ষেত্রে এই জিনোম মানে পুরো ডিএনএ সিকোয়েন্সটা জানার জন্য তো একটা বিশাল প্রজেক্ট হয়েছিল, হিউম্যান জিনোম প্রজেক্ট। হ্যাঁ, হিউম্যান জিনোম প্রজেক্ট বা HGP জীববিজ্ঞানের ইতিহাসে একটা মাইল ফলক। 2000 সালের দিকের প্রাথমিক ফলাফল বেরোয়। এর মাধ্যমে আমরা জানতে পারি যে মানব জিনোমে প্রায় 3 বিলিয়ন বেস পেয়ার আছে, আর প্রোটিন তৈরি জিন আছে আনুমানিক 20 থেকে 25,000-এর মতো। 3 বিলিয়ন? আর জিন মাত্র 20-25,000? হ্যাঁ, তবে সবচেয়ে অবাক করা তথ্যটা হলো যে কোনো দুজন মানুষের মধ্যে ডিএনএ সিকোয়েন্স 99.9% একই রকম। মাত্র 0.1% পার্থক্য? হ্যাঁ, ওই সামান্য 0.1% পার্থক্যই আমাদের মধ্যেকার সব বৈচিত্র্য তৈরি করে। আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনোলজিটা কিন্তু এই পার্থক্যের ওপরই ভিত্তি করে তৈরি। বিশেষ করে ডিএনএর কিছু জায়গায় বারবার ঘুরে ফিরে আসা কিছু সিকোয়েন্স থাকে, রিপিটেটিভ ডিএনএ। সেগুলোর ভিন্নতা দেখে ব্যক্তি শনাক্ত করা যায়। হ্যাঁ, এটা তো ফরেনসিক সায়েন্সে বা ধরুন পিতৃত্ব নির্ণয়ে খুবই কাজে লাগে। একদম। ফরেনসিক, পিতৃত্ব নির্ণয়, এমনকি জাতিগত বা বংশগত ধারা বুঝতেও এটা ব্যবহার হয়। অসাধারণ। তাহলে ডিএনএর গঠন, তার থেকে তথ্যপ্রবাহ, জিনের নিয়ন্ত্রণ আর সবশেষে পুরো মানব জিনোমের ম্যাপ তৈরি। আণবিক বংশগতির জগৎটা সত্যিই বিশাল আর রোমাঞ্চকর। একেবারেই। আর প্রতিনিয়ত নতুন নতুন জিনিস জানা যাচ্ছে। আচ্ছা, আলোচনা শেষ করার আগে একটা জিনিস ভাবার জন্য রেখে যাই। বলুন। আমরা তো জানলাম মানব জিনোমের খুব সামান্য অংশ, হয়তো 2%-এরও কম, সরাসরি প্রোটিন তৈরির কোড বহন করে। বাকি যে বিশাল অংশটা পড়ে রইল, যার মধ্যে প্রচুর রিপিটিটিভ সিকোয়েন্স আছে বা এমন অনেক অংশ যার কাজ আমরা এখনও ঠিকমতো জানি না, একসময় তো একে জাঙ্ক ডিএনএও বলা হতো। হ্যাঁ, শুনেছি। তো প্রশ্নটা হলো, এই যে তথাকথিত নন কোডিং ডিএনএ, জীবনের এই জটিল নকশায় এর কি কোনো লুকোনো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে? এমন কিছু যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি? হয়তো ভবিষ্যতের অনেক বড় আবিষ্কার এই অজানা অংশটার মধ্যেই লুকিয়ে আছে, কে জানে।